এই পর্যায়ে সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে সালাম। ধন্যবাদ ইমাম হাসানকে। এই পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন উপজেলা পরিবার পরিচালনা কর্মকর্তা। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পবিত্র গীতার 18 অধ্যায়ের 65। নাস্তা করে দোকানে গেছি এবং সাগরের পানি অবস্থা হচ্ছিল। সেই দিনে 12টার সময় হঠাৎ গোলাগুলি শব্দ হয়। আমি শব্দ শুনে আপুকে ফোন দিয়েছি, আপু ভাইটা তো অনেক পরিমাণে শব্দ হচ্ছে, তুমি কথা বলবে। আপু বলে আমি দোকান বন্ধ করছি, হ্যাঁ আপু আমি বাসায় আসছি। এইটা সেটা আমার শেষ কথা। আমার আপু তো মিছিলেও যায় না, আবার সে দোকানে ছিল, তাকে দোকানে এসে বলিবেন মানে এতটা ভয়াবহভাবে কেউ যে কাউকে মারতে পারে যে এটা কল্পনা করা যায়। আমার আপু একমাত্র ইনকাম ছিল। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করছি, আমার ভাই একটা আমাদের ইউনিভার্সিটি থেকে অনার্স করছে। আমার আপু করে একটা ইউনিভার্সিটি ছিল। আমাদের এখানেও কিছু নেই, মানে বাড়ি নেই যে এখানে এসে থাকবো। আমার এখানেও ভাড়া থাকে। আমার আপু এতদিন আমাদের খরচ সবকিছু চালাইছে। আমিও কিছু করি না, আমার ভাইও না, দুজনেই লেখাপড়া। এই মুহূর্তে আমাদের মানে অনেকটাই অসহায়, কারণ কার কাছে না চাইতেও পারছি না চাইতেও পারছি। আবার আমাদের যে সাগরে থাকো ভাড়া দাও তাহলে থাকো, আরেকবার ভাড়া না দিতে পারলে নাই। আবার এখানে তো এসে থাকবে কেন? কিন্তু এখন আপু ছিল সবকিছু তার উপর নির্ভরশীল, তখন একটু চিন্তা ভাবনা আসে না। কিন্তু এখন তো সে নেই, সে অসুস্থ ছিল, তারপরে আমাদের এত করে আনতে লেখাপড়া করেছে। সে সুস্থ মানুষ ছিল না, সে অসুস্থই ছিল। তাকে কিভাবে তারা গুলি করলো তার বুকে পায়ে? সে তো সুস্থ সবল একটা মানুষকে মানলো যে না সে মিছিলে গেছে, সেটা মানা যায়। আর সে মানুষটা তো বাসায় ফিরতেছিল, আমাকে বললো মা আমি দোকান বন্ধ করেছি বাসায়, কিন্তু সে আর বাসায় আসতে পারে না। তার মুখে বলে দিল আমি
কিছু বলবে শহীদের আত্মীয় বা পরিবার নিয়ে? সবাই যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে হয়তো এ পর্যায়ে আহতদের চিকিৎসার প্রথমে মদাপুর গ্রামের শিক্ষার্থী জনাব রকিবুল ইসলাম তরুণকে তার চিকিৎসা করার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই গভীরভাবে শ্রদ্ধা প্রদর্শন করছে সেই সকল শহীদদের যারা জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। আসলে সেই দিনের স্মৃতিচারণ বলতে খুবই দুর্বিষহ যন্ত্রণা কাটা দেয় শরীরে। দিনটা ছিল 17 জুলাই। আল হেলাল স্পেশালিস্ট হসপিটালের সামনের সেই ঘটনা, আসলে সেই দিনের ঘটনা এখনো হৃদয়ে কাটা দিয়ে তোলে। সেদিন আন্দোলন করছিলাম, পুলিশ আমাদের দিকে টিয়ারশিল ছোড়াগুলি একের পর এক মারছিল। এক পর্যায়ে আন্দোলন কিছুটা থমকে যায়। তারপর থেকে চারপাশ থেকে ছাত্রলীগ এবং পুলিশ আমাদেরকে ঘেরাও করে এবং আমি ওখানে ইটের আঘাতে পড়ে যাই। ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, আমাকে তুলে তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা করা। সত্যি বলতে আসলে জীবন যে কতটা দুর্বিষহ, মানুষের আহাজারি ওই দিন আমি কাছ থেকে দেখেছি। আসলে মৃত্যু যে কত সন্নিকটে, হয়তো ওই দিন আমার বন্ধু না থাকলে হয়তো আমিও শহীদদের কাতারে থাকতাম। আসলে আমি দেখেছি আমার চোখের সামনে আমার এক ভাইয়ের হাত চলে গিয়েছে, আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার ভাইয়ের গলায় গুলি লেগেছে। এগুলো দেখা যে কি দুর্বিষহ যন্ত্রণা, আসলে এখনো চোখের উপর সেই স্মৃতিগুলো এখনো ভেসে ওঠে। সত্যি বলতে যখন দেখি আমার একটি ভাইয়ের হাত নেই, আমার এক ভাইয়ের পা নেই, তখন তাদের এই অসহায়ত্ব দেখে মনে হয় আসলে আমার কিছুই হয়নি। সত্যি বলতে আমি আমার জন্য কিচ্ছু চাই না। আমার যে ভাই পঙ্গুত্ব বরণ করেছে, যে ভাইয়ের হাত নেই, আমি এই প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর জানাই যে তাদের যেন সুন্দর একটি পা, কৃত্রিম পা এবং হাতের ব্যবস্থা করে দেয়। এবং যারা নির্বিচারে আমাদের সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে, যারা নির্যাতন নিপীড়নের মাধ্যমে মানুষকে হত্যা গুম চালিয়েছে, তাদের যথাযথ বিচার চাই। খুনি হাসিনার যথাযথ বিচার চাই। আমরা দেখেছি ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধ, বর্বরতা হামলা আমরা দেখেছি। এখানে অন্য দেশ অন্য দেশকে গুলি করে। তো আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদী সরকার নিজের দেশের আমাদের টাকা বুলেট, আমাদের টাকা গান দিয়ে কেনা গান দিয়ে আমাদের উপরে গুলি চালায়। আসলে এর মতো দুর্বিষহ ঘটনা পৃথিবীর বুকে আর হয় নাকি আমি জানি না। পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে মাঝবাড়ি গ্রামের শিক্ষার্থী জনাব মোহাম্মদ জাকির হোসেনকে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, মাঝবাড়ি ইউনিয়ন রায়পুর গ্রামের সন্তান। আমি
অধ্যয়নরত আছি মিরপুর সরকারি বাংলা কলেজ, একজন নিয়মিত ছাত্র। আজকের এই দিনে কিছু স্মৃতিচারণ না করলে না। বিশেষ করে আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে প্রথমত আন্দোলন করেছি, সেটা হচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার যে বৈষম্য সৃষ্টি হয়েছে সেটার বিরুদ্ধে। তো আমরা প্রথম থেকে যখন আন্দোলন করেছি বিভিন্নভাবে সরকার দলীয় যে সংগঠনগুলো আছে, প্রথম থেকে আমরা বাধার সম্মুখীন হয়েছি। সর্বশেষ আমরা 5ই জুলাই যখন আদালত কর্তৃক যে রায়গুলো হয়, তার থেকে আমাদের আন্দোলনটা জোরালো একটা পরিস্থিতি চলে যায়। তো সেখান থেকে আমরা নিয়মিত আন্দোলন করতে থাকি। জুলাইয়ের 17 তারিখে আমি মিরপুর 10 নম্বরে পুলিশের ছোড়া গুলিতে, বিশেষ করে আমার 37টা গুলি লাগে। সেখান থেকে এখনো আমার মাথায়, গলায়, মুখে এখনো আছে 11টা। তো ওই দিনের পরিস্থিতি আসলে বলে বোঝানোর মতো কোনো সিস্টেম নেই। আমি আহত অবস্থায় যখন বাসা থেকে আসবো, তো আমার কলেজেরই কিছু ছাত্রলীগের কিছু কর্মী আমাকেও একা পেয়ে ওইখানেও আমাকে মারে, যার কারণে ওইখান থেকে সবাই মারার পরে ফেলে রেখে চলে যায়। আমি ওইখান থেকে আমাকে নিয়ে আসে, ওইখানে স্থানীয় কিছু লোক আমাকে নিয়ে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করে। ওইখান থেকে সাময়িক ট্রিটমেন্ট নেই। নেওয়ার পরে আমার যে ছোড়াগুলিগুলো থাকে সেগুলো বের করার জন্য আমি প্রথমত পঙ্গু হাসপাতালে যাই। সেখান থেকে গিয়ে দেখি যে আসলে যারা আহত চিকিৎসা নিতে গেছে তাদেরকেও পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তো আমি ওই সময় আর কি ভয়তে আমি ওই সময় ট্রিটমেন্ট নেই নাই, পুলিশের ভয়তে ট্রিটমেন্ট নেই নাই, চলে আসছি। 5ই আগস্টের পর আমি ট্রিটমেন্টটা নিয়েছি। তো আমার আসলে একটা কথা, আমরা আসলে একটা সিস্টেমের বিরুদ্ধে শুধু আন্দোলন করি না। প্রথমে একটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু এই অভ্যুত্থানটা আসলে একটা সিস্টেমের বিরুদ্ধে হয়নি, গোটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য এই আন্দোলনটা। অর্থাৎ আমাদের যে বৈষম্যগুলো হয়, বিশেষ করে পুলিশের ক্ষেত্রে বলবো, পুলিশটা আসলে ওনারা অবশ্যই আমাদের জনগণের বন্ধু। ওনাদেরও অনেক দিক নির্দেশনা থাকে যেগুলো ওনারা চাইলেও আসলে কোনোভাবে সরকারের নির্দেশ ছাড়া কিছু করতে পারে না। তো আমি তারপরেও একটা কথা বলবো যে ওনারা যেন ওনাদের জায়গা থেকে মানে ঠিক থাকে, অন্যায়কে অন্যায় বলতে পারে এবং যেটা সঠিক সেটাকে সঠিক বলতে পারে, এতটুকু বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে আপনার আমাদের যে বিষয় আপনার হচ্ছে আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এলাকায় দেখি যে বর্তমানে আপনার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো এগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সঠিক অবস্থানে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে শহীদ যারা হয়েছে, আসলে শহীদের মূল্য কখনো দেওয়া যায় না। শহীদের আপনারা যতই যান, শহীদের রক্ত অথবা আপনার যে একজন আহত হয়েছে তার যতটুকু রক্ত পড়েছে, আসলে ওটার মূল্য কখনো আপনারা দিতে পারবেন না। তো তারপরে যতটুকু আপনাদের সম্ভব যারা শহীদ হয়েছে তাদের পাশে থাকবেন এবং তাদেরকে দেখবেন। আর যারা আপনার মানে আমাদের উপজেলাতে যেগুলো যে প্রবলেমগুলো হয়ে থাকে, বিশেষ করে আপনার এই আমাদের এলাকায় যেমন যে খেলার মাঠগুলো নেই, যার কারণে মাদক দ্রব্যের দিকে অনেকে চলে যায়। এই খেলার মাঠগুলো যাতে ঠিকমতো সংস্কার করা হয়। তারপর হচ্ছে বিভিন্ন, আমরা চাই যে সমাজে কোনো ধরনের যাতে কোনো প্রবলেম না থাকে এবং সম্পূর্ণ বৈষম্য যাতে না থাকে, সেদিকে আমাদের সম্পূর্ণ সবাইকে এক থাকতে হবে। শুধু পুলিশ দিয়ে, শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কখনোই একটা সমাজকে পরিবর্তন করা যায় না। আমাদের সবাইকেই এই দিক থেকে সবাইকে এক থাকতে হবে, সবাইকে চেঞ্জ করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এদিক থেকে আমি বলতে পারি যে আমরা শুধু একজনকে ঢালাভাবে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে বোয়ালে গ্রামের শিক্ষার্থী জনাব রবিউল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, কালাখালী সরকারি কলেজের একজন নিয়মিত ছাত্র। তো আমি আহত হই 4 আগস্ট নারায়ণগঞ্জ থেকে। আমি যখন আমরা হচ্ছে শান্তিপূর্ণভাবে একটা মিছিল বের করেছিলাম কয়েকজন মিলে। তো আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিলটা করে যাচ্ছিলাম নারায়ণগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে দেখলাম অনেকগুলো পুলিশ আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতেছিলাম, আমরা তো জানি যে তারাও তো আমাদের ভাই, আমাদের রক্তে গড়াই তারা মানুষ। তো হঠাৎ আমরা যাচ্ছি, এর মধ্যে হঠাৎ উড়াধুরা পুলিশ এ পাশ থেকে ও পাশ থেকে তো গুলি করতেছিল। তো আমার লাগে প্রায় 30টা গুলির মতো লাগে, এখনো 2টা গুলি আছে শরীরে। তো আমি একটা মসজিদের ভিতরে যাই ঢুকি। মসজিদের ভিতরে যে ঢোকার পর 2 ঘন্টা ওখানে বসেছিলাম। এরকম গুলি হচ্ছে, মনে হচ্ছে যে মসজিদ ভেঙে আমাদের বুকে এসে লাগবে, ওরা এত পরিমাণ গুলি করতেছে। তো পুরো 2 ঘন্টা বসে থাকার পরে যখন গোলাগুলি থামছে, তখন দেখি যে আওয়ামী লীগের কিছু লোক পুলিশের সামনে অনেকগুলো ধারালো অস্ত্র নিয়ে যাকে পাচ্ছে তাকেই কোবাচ্ছে। তো তখন অনেকক্ষণ ওখানে বসে থাকলাম। আমি যে শার্টটা পরেছিলাম, শার্টে রক্ত ঝরে একবারে রক্ত পড়ে গেছিল। তো ওই মুহূর্তে আমার কোনো কাজ করতেছিল না যে আমি এখন বের হবো নাকি ভিতরেই থাকবো। যদি বের হই তখন তো আওয়ামী লীগের লোক পেলে তো আমাকে আর ছাড়বে না, আর পুলিশ পেলে তো তাও ছাড়বে না। তো তখন প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি সেই মসজিদের ভিতরে লুকায় থাকি। থাকার পরে যখন একটু পরিস্থিতি স্বাভাবিক হয়, পরে আমি একজনের ধরে পরে বাসায় যাই। পরে বিকালে যখন নারায়ণগঞ্জ সদর হাসপাতালে যাই চিকিৎসার জন্য, গিয়ে দেখি ওখানে যে ভাইরা আছে শুয়ে আছে, তাদের যে অবস্থা, সেই অবস্থা আমার কিছুই হয়নি। আমি তখন ওখানে যাওয়ার পরে আমাকে চিকিৎসা দেয় না, শুধু বলতে যে তুমি আজকে যাও কালকে এসো, আমাকে চিকিৎসা দেওয়া হয় না। পরে আমি চলে আসছিলাম, আসার পরে একটা ক্লিনিকে যাই। সেখানে গিয়ে আমি যথাযথ প্রায় 10টা গুলি বের করি, আর কিছু থাকে 15-20টা থাকে। পরবর্তীতে আমি তার কিছুদিন পরে আর কি যখন সরকারি হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা নেই প্রায় 15-20 দিন। ওখানে থেকেই চিকিৎসা নেওয়ার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি বাসায় এখন আপাতত চিকিৎসা দিনে আসি, আর 2টা গুলি আছে, এটা বের করতে পারিনি। তো যে স্মৃতি রেখে আসছি যেটা এটা আসলে কখনো ভুলার নয়। চোখ বুঝলে কখনো সেটাই মনে পড়ে যে তারাও তো আমাদের ভাই, এত পুলিশ কি আমাদের বন্ধু না? তারাও কিন্তু আমাদের বন্ধু। তারা যে এভাবে গুলি করবে, এভাবে জনগণের উপরে হামলা করবে, আসলে এটা সত্যি দুঃখজনক। তারপরেও বলতে চাই যে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যারা আমরা এখন অসুস্থ আছি, আর যারা শহীদ বরণ করছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বোয়ালে গ্রামের আরেকজন শিক্ষার্থী জনাব মিজানুর রহমানকে তার স্মৃতিচারণা করার জন্য অনুরোধ করছে। আসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ আহতদের আমরা সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ পর্যায়ে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই স্মরণসভার দোয়া মাহফিল পরিচালনা করবেন কালুখালী উপজেলার মডেল মসজিদের ইমাম মহোদয়কে তার দোয়া মাহফিল পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা আস্তাগফির পড়ব একবার, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার এবং 3 বার দরুদ শরীফ। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন জাল্লা ওয়া আলা। বিসমিল্লাহির রহমানির রহিম। কালুখালী উপজেলা কর্তৃক আয়োজিত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের শহীদ স্মরণে আজকের এই সভার সভাপতি উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার আসসালামু আলাইকুম।
আগস্ট যে ভয়াবহতা এই বাংলাদেশ দেখেছিল, এই বাংলাদেশের মানুষ আমাদের এই ছাত্র জনতার ছাত্রদের বিশেষ করে ছাত্রদের বলতো, এটা যদি ৭১ হতো যে এরা নাকি ফেসবুকে লেখালেখি করে সময় পার করে দিত, কখনো নাকি আমরা সফলতা পেতাম না, আমাদেরকে উদ্দেশ্য করে এভাবে বলা হতো। কিন্তু জুলাই এবং আগস্ট এই দেশের ছাত্র জনতার সম্মিলিত ঐক্যবদ্ধভাবে যেটি দেখে দিচ্ছে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট অবৈধ জালিয়াতিকে রক্ষা করেছে। সম্মানিত অতিথি, আপনারা জানেন যে রাজবাড়ী জেলা তো অন্যান্য জেলার মতো ঢাকার মতো আমরা রাজবাড়ী জেলাতে আন্দোলন করেছিলাম। আমাদের আন্দোলন শুরু হয়েছিল ৬ জুলাই থেকে। এরপর আমরা প্রথম আন্দোলনের রাজপথে নামি ১৬ জুলাই, ১৭ জুলাই এবং ১৮ জুলাই, এবং পরবর্তীতে কিছুদিন কার্যক্রম আমরা স্থগিত রাখি। আমাদের আন্দোলন চলাকালীন সময় ১৯ জুলাই রাত্রে আমার কাছে একটি খবর আসে যে বালিয়াকান্দির একটি ছেলে নিহত হয়েছে আমার রাজবাড়িতে। আমরা আন্দোলন রাজবাড়িতে করব, আমরা চেয়েছিলাম যে রাজবাড়িতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটুক, কিন্তু আমরা দেখতে পেলাম যে আমাদের রাজবাড়িতে না ঘটলেও আমাদের রাজবাড়িতে শুরু হয়ে গেছে ঢাকার রাজপথে। ২০ জুলাই আমি তখন দুপুর ২টা পার হয়ে গেছে, তখন আমি শুনতে পাই যে শহীদ কোরবান মামা তিনি নাকি গুলিবিদ্ধ হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাই তিনি শহীদ হয়েছে। এই কালোখালী উপজেলায় আমরা আসবো রাত তখন ১০টা মতো বাজে। আমরা আসবো, আমাদের পথের মধ্যে জায়গায় জায়গায় আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে। সেখানে প্রশাসন যেভাবে আমাদেরকে বাধা দিয়েছে, কেন যাচ্ছি কোথায় যাচ্ছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এইভাবে বাধা, পুলিশের বাধা, হয়রানিমূলক আমরা দেখেছি। শুধু পুলিশ না, একটি রাষ্ট্রে সরকারি দলের ছাত্র সংগঠন যেভাবে বেপরোয়া হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে নির্মমভাবে আহত করেছে আমরা দেখেছি। ১১ জুলাই দেখেছিলেন যে ছাত্র জনতার উপরে কিভাবে ছাত্রদের উপরে প্রথম হামলাগুলো হয়। কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রথম হামলা হয় ১১ জুলাই এবং ঢাকা ইউনিভার্সিটি। ১৫ জুলাই আপনারা দেখেছিলেন যে কিভাবে আমাদের বোনদের উপরে কিভাবে রক্তাক্ত করা হয়েছিল। তখন সারা বাংলাদেশে ছাত্রদের পাশাপাশি আপনারা দেখেছিলেন যে ছাত্র জনতা সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম দাঁড় করে দিয়েছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তখন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের হাতে ছিল না, তখন সম্মিলিত একটি প্ল্যাটফর্ম সমস্ত রাজনৈতিক দল সহ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ৫ই আগস্ট আমরা পতন করেছিলাম। আজকে এই কালোখালী উপজেলায় যিনি শহীদ হয়েছেন আমাদের শহীদ কোরবান মামা, উপজেলা প্রশাসন আমাদের মাঝে আছেন। আপনারা চাইবেন আপনারা কখনো তাদের এই শহীদের তাদের যে জীবন দিয়ে দিয়েছে তাদের আপনারা পূরণ করতে পারবেন না কোনো কিছু দিয়ে, অর্থ দেন চাইবেন, তবে আমাদের কাছে একটি চাওয়া, শহীদ কোরবান মামার নামে এমন কিছু করে দিয়ে যাবেন এই কালোখালীতে যে আজীবন যেন এই কালোখালীবাসী মনে রাখতে পারে। সেই উদ্দেশ্যে আমি একটু বলবো যে আপনারা কালোখালী চাঁদপুর যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডটার আপনারা ওই বাস স্ট্যান্ডের নামটি পরিবর্তন করে শহীদ কোরবান চত্বর হিসেবে রাখবেন। আরেকটি চাওয়া হচ্ছে কালোখালী উপজেলাতে শহীদ কোরবান নামে একটি পাঠাগার নির্মাণ করবেন। আমাদের জেলা প্রতিনিধি হিসেবে আপনার কাছে আমি একটি চাওয়া যে শহীদ কোরবান নামে একটি স্মৃতি পাঠাগার কালোখালী উপজেলা প্রশাসনের কাছে চাওয়া। সর্বশেষ আমার একটা কথাই, এখানে ওসি মহোদয় আছেন এবং ইউএনও মহোদয় আছেন, এই কালোখালী উপজেলা যেন প্রতিটা পাড়া মহল্লায় যেন বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, সেই হিসেবে আপনারা কাজ করবেন। যেন আগামী দিনে যে দলই যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সরকারি পেটোয়া বাহিনী যেন হয়ে কাজ না করতে হয় কোনো প্রশাসনকে, কোনো ছাত্র সংগঠন সহ কোনো দলের সংগঠনই যেন তারা এদেশের মাটিতে নিজেদের আধিপত্য বিস্তার না করতে পারে, সেভাবে আপনারা কাজ করবেন। সর্বশেষ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করছি জুলাই আগস্টের সকল শহীদদের এবং আমাদের কালুখালী উপজেলায় যিনি শহীদ হয়েছেন কোরবান চাচা, তাকে গভীরভাবে স্মরণ করছি এবং যারা কালুখালী উপজেলাস্থ আহত আছেন তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি।
আসলে জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন, আমরা জানি সকলেই। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যাদেরকে শহীদ করে দিয়েছে তারা তো শহীদ হয়ে গেছে, কিন্তু যাদেরকে এক হাত বা এক পা আজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে, বাদ পড়ে গেছে, তাদের মন মানসিকতাটা আমরা এইভাবেই পাই যে মরে গেলেই মনে হয় ভালো হতো। সারা জীবনে পঙ্গুত্বকরণ তারা করেছে। আমরা রাজবাড়িতে যারা আন্দোলন করেছি সেই স্পিরিট আমাদের নিজেদের মধ্যে ধারণ করি। আমরা আশা করি বাংলাদেশ যে নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে এটা আরো আগামীতে আরো ভালো কাজ করবে, এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা যে 17 বছর ধরে ছিল তার প্রভাব আমাদের জনসাধারণ থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা দেখতে পেরেছি কি পরিমাণ ঘুষ, দুর্নীতি, অপরাধ চলেছে। আমরা অনেক সময় বলে থাকি যে পুলিশ বাহিনী আসলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় যখন ছিল, যারা হাসিনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, সেটি আমরা বলতে পারি আওয়ামী পুলিশ বাহিনী। আমরা বিশ্বাস করি এখন যে পুলিশ বাহিনী রয়েছে তারা জনগণের জন্য কল্যাণে কাজ করবে এবং তাদের পরিচয় জনগণের বন্ধু হিসেবে প্রকাশ পাবে, এটাই আশা ব্যক্ত করছি। এবং আমরা এটাও জানি জনগণের পুলিশ প্রশাসন এবং সামরিক যে বাহিনীগুলো আছে, জনগণের কাছে সবচেয়ে কাছের যে বাহিনীটা সেটা হচ্ছে পুলিশই পারে জনগণকে ক্ষতি করতে, মানে প্রশাসনিক ভাবে, এবং পুলিশই পারে জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে। এখানে আমাদের ওসি মহোদয় আছেন, উনি অবশ্যই আমার কথাগুলো শুনছেন। এবং কালুখালী উপজেলায় আমরা দেখে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাদকাসক্ত এবং চাঁদাবাজি বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসছে। আমরা আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা অ্যাক্টিভলি কাজ করবেন এবং ইউনো অফিসার যিনি আছেন উনি ওনার যে দায়িত্বগুলো আছে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করবেন, এবং আমরা সেটা বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আশা করি বাংলাদেশ অনেক ভালোর মধ্যে যাবে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি যাতে কোনোভাবে ফেল না করে, ভালোভাবে কাজ করতে পারে বাংলাদেশ সংস্কারের পথে, সেজন্য বাংলাদেশের যে তৃণমূল পর্যায়ে প্রশাসনিক ভবনগুলো আছে, সরকারি দপ্তরগুলো আছে, তারা সেভাবেই কাজ করবে। আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শহীদ পরিবারদের সম্মানিত করা হচ্ছে। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মহাবিশ্বের মহান প্রভু আসমান। তার কথা যখন আমি শুনছিলাম, আমরা অনেকে বলেছি যে তার কথা পূরণ করা সম্ভব নয়। ওনার কথা শোনার সময় আমার মনে হচ্ছিল যে আমার কোনো বাবা মা দুজনেই বেঁচে আছে। ওনার কথা শোনার সময় আমি আসলে চোখে দেখতে পাচ্ছিলাম না বা নিজে ফিল করতে পারছিলাম না যে আমার বাবা নেই, সেই পৃথিবীটা আমার কাছে কেমন। এটা আসলে উনি ছাড়া বা যারা বাবা হারিয়েছেন বা মা হারিয়েছেন তারা ছাড়া কারো পক্ষে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার বাবার সাথে আপনার কথোপকথন, এটা আমার বাবাকেই মনে করা ছিল আমার বারবার। তো আসলেই আমরা ভাষাহীন, আমরা তারা যে গল্প বলেছে, তাদের যে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে, এখনো শরীরে 11টা এখনো শরীরে চলাফেরা করতে হয়। এটা আসলে আপনাদের এই যন্ত্রণা আমাদের কথা বোঝা সম্ভব নয়। আমার জানা সত্য আপনাদের এই ত্যাগ অবশ্যই আমরা শ্রদ্ধা করে সবসময় স্মরণ করবো, এবং যে উদ্দেশ্যে আপনারা এমন একটা বাংলাদেশকে এনেছেন। আপনি বলেছেন, আপনারা সবাই বলেছেন যে কালুখালী উপজেলায় মাদকাসক্তি সহ চাঁদাবাজি সহ নানা ধরনের অসুবিধা রয়েছে। এছাড়া বিভিন্ন দুর্নীতির কথা বলেছে, বিভিন্ন
অসুবিধার কথা বলেছেন। আমি শুধু এটাই বলবো, দেশের একটা বড় শক্তি, বড় অংশ হচ্ছে আপনারা। আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, আমরা মনে করি যে প্রতিরোধ করতে পারবো। প্রশাসন থেকে मोदी को मोदी को बसन केना আমরা সকলে সর্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। কয়দিন হলো আপনারা যেন আমাদের পাশে থাকেন। আমরা সবাই মিলে তা তো থাকবেই। একটা সুন্দর উপজেলা 60-এর কোথায় আবারও দুইটা ঈদ করবো থাকবে না গায়ে হাজলামি নেই আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। শহীদ পরিবার যিনি আছেন তারা অনেক দুর্ভোগের কথা বলেছেন, এটাই স্বাভাবিক। তার পরিবার এখন খুব মুশকিলে পড়েছে, এমনটাই রুম পড়ছে যারা আহত আছেন, রুম পড়ছে এককালে যারা আহত থিসিস পেপার পড়ছে তাদের কথা বলেছেন। আমরা তাদের স্বাধীনতা ওর বাপে ঘোষণা আমরা যতটুকু জানি সরকার তাদের জন্য বাংলাদেশ পলিটিক্সেই তো তালিকা তৈরি করছে, চূড়ান্ত তালিকা হলে নিশ্চয়ই তাদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আর সরকারি দপ্তর সাংবাদিকদের হিসেবে আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো যতটুকু সম্ভব তাদের জন্য করার। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সবাই সবার বাবা মার জন্য দোয়া করবো। যারা আহত হয়েছে তারা, আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা ছাত্র, একটা অনুরোধ আপনাদের প্রতি আমার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই, পাশাপাশি আমরা নিজের পড়াশোনাটা চালিয়ে যাবো। এটা যদি শেষ করতে না পারি